মশাই, বাহ, আপনার দেখছি নিমিষেই মতামত পাল্টে গেছে। আপনি নিজে আমায় কথা দিয়েছিলেন আপনার রাজপুত্র অরুণের সাথে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমায় বিয়ে দেবেন, তবে এখন কেন রাজপুত্রকে বিয়ে না করতে বলছেন আপনি? আমি তোমায় কথা দিয়েছিলাম, আর সে কথা আমি পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর আজ তাই তো এখানে এই বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে, কিন্তু সবার চোখের সামনে রাজপুত্রের সাথে বিয়ে হওয়ার বদলে সোনামণি, তুমি এখানে চুপটি করে ঘুমো। আমি আমি তোমার জন্য বাজার থেকে খেলনা পুতুল কিনে নিয়ে এসি, কেমন? আর মানি না, আমার রাজকন্যার সাথে তোমার বিয়ে আমি কিছুতেই মানি না। কাল ভোর হলেই আমি আমার রাজকন্যাকে নিয়ে আমাদের মধুপুর রাজ্যে ফিরে যাব। তোমার সাথে আমার অনেক কথা আছে চারুলতা। আমাদের দুজনের মধ্যে অনেক বোঝাপড়া বাকি রয়ে গেছে। আমাদের বোঝাপড়াগুলো বুঝে ওঠার আগেই আমাদের আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, আমার চাঁদের কপালে টিপ দিয়ে যা। দেখি তো সোনা, তোকে আজ আমি একটা সুন্দর টিপ পরিয়ে দেই। এই তো, টিপ দিয়ে আমার সোনাকে কি সুন্দর লাগছে। মা, কি মিষ্টি দেখাচ্ছে। এই লতা পাগলি কার কপালে টিপ দিয়েছে দেখো, কোলে তো কাউকে দেখছি না গো। এ তো আর আজকে নতুন দেখছি না গো। গত 18 বছর ধরে এই লতা পাগলিকে এক চাঁদ মামার টিপ দিয়ে যাওয়ার গল্পই শুনে আসছি, আর কোলে কাউকে টিপ দিতেও দেখে আসছি গো। আসলে এই লতা পাগলি মনে হয় তার বাচ্চাকে টিপ দেয়। লতা পাগলি তো তার কোলের বাচ্চাটাকে হারিয়ে পাগল হয়েছিল। তারপর থেকে তার মনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার কোলে সেই ছোট্ট শিশুটি। ওই এক জায়গাতেই তার মন আটকে আছে গো। হায় বিধাতা, তোমার কত খেলা গো। জাগে, সকলের জায়গা থেকে তুমি সকলকে সুখী রেখো, ভালো রেখো। এরপর লোক দুটি লতা পাগলির সামনে থেকে চলে যায়। না না না, কাঁদে না, কাঁদে না, ওরা দুষ্ট লোক, পচা লোক, ওরা বাজে কথা বলছে। মা, তুমি তুমি কেঁদো না, কেঁদো না, ঘুমাও, ঘুমাও। তুমি ঘুমালে মায়ের কত কাজ পড়ে আছে বলো তো। মা তো তোমার জন্য খাবার বানাবে, তাই না? এক্ষুনি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমার মেয়েটা কত লক্ষ্মী। আই ঘুমাই দত্ত পাড়া দিয়ে, দত্ত বুড়ি পান খায় দোক্তা পাতা দিয়ে। লতা পাগলি এভাবে রোজই তার কল্পনার জগতের রাজকন্যাকে নানা কবিতার সুরে সুরে ঘুম পাড়াতে থাকে। সেই কল্পনার রাজকন্যাকে নিয়েই লতা পাগলির জীবনখানা। এখানে আমার একমাত্র রাজকন্যার জীবনখানা এভাবে তছনছ হয়ে যাচ্ছে। তার জীবনের মোড়খানায় ঘুরে গেল নিমেষেই। আর রাজামশাই, আপনি কিনা নতুন কুটুমের সমাদর করছেন? আপনি শান্ত হন মধুপুর রাজ্যের রাজামশাই। আমি কোনো ভুল করে থাকলে দয়া করে আমাকে ক্ষমা করবেন, তবুও আমার উপর রেগে যাবেন না এভাবে। সবটাই তো চোখের সামনে দেখতে পেলেন আপনারা, এখানে তো কারোর হাত ছিল না। সবাই চোখের সামনে যেটা দেখতে পেল তার আড়ালে আদেও কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা সেটা এখন আমার ভাববার বিষয়। আমি এত সহজে কাউকে ছেড়ে দেব না। এখানে আমার একমাত্র রাজকন্যার জীবনের বিষয়। বেশ, আপনি তাহলে যখন সবটা শান্ত হয়ে মানতেই চাইছেন না, তবে আমাদের একসাথে বসে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে এখন যান, কক্ষে গিয়ে বিশ্রাম নিন। সেই সকাল থেকে নানা রকম ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে হচ্ছে সকলকে। এখন অনেক গভীর রাত। রানী, যাও, তুমি রাজকন্যা জেসমিন আর মধুপুর রাজ্যের রাজামশাইকে নিয়ে অন্দরমহলে যাও। আর রাজপুত্র, তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজন এবং যুবরানী চারুলতাকে সঙ্গে করে অন্দরমহলে যাও। আজ অনেক রাত হয়ে গেছে, এখন সবার বিশ্রাম প্রয়োজন। কাল আবার এসব নিয়ে আলোচনা করা যাবে। এরপর রাজামশাইয়ের কথা মতো রাজপ্রাসাদে উপস্থিত সকলে অনিচ্ছা থাকা সত্ত্বেও অন্দরমহলে চলে যায়। যুবরানী, আমি আপনার এবং রাজপুত্রের খাবার আপনাদের ঘরে সাজিয়ে রেখে এসেছি, আপনারা খেয়ে নিন। ঠিক আছে, তুমি এবার এসো। কক্ষে
ঠিক প্রবেশ করার আগ মুহূর্তে দাসী এসে চারুলতা ও রাজপুত্রের সাথে কথা বলে। তারপর দাসী চলে যাওয়ার পর রাজপুত্র তার কক্ষে প্রবেশ করে। চারুলতা কক্ষের বাইরে দাঁড়িয়ে কিছু ভাবনা চিন্তা করতে থাকে। এতদিন যখন কেউ আমায় যুবরানী বলে সম্বোধন করত, তখন আমার বেশ অস্বস্তি মনে হতো মিথ্যে সম্পর্কে কেন ডাকছে সকলে আমায়। সেটা শুনলে যে আমার গা শিউরে উঠতো। আর আজ দাসীর মুখে একবার যুবরানী ডাক শুনলে মনের ভেতরটা কেমন যেন উৎফুল্ল হয়ে উঠল। মনে বারবার প্রশ্ন জাগছে, সত্যি সত্যি আজ আমি হেমরাজ্যের যুবরানী, রাজপুত্রের অর্ধাঙ্গিনী। চারুলতা, চারুলতা, এসো, কক্ষে এসো। কক্ষের ভেতর থেকে রাজপুত্রের ডাক শুনে চারুলতা তার কল্পনার ভাবনা থেকে বেরিয়ে আসে। রাজপুত্র আমায় ডাকছে, তার কক্ষে আমায় ডাকছে। এরপর চারুলতা রাজপুত্রের কক্ষে যায়। চারুলতা রাজপুত্রের কাছে যেতেই রাজপুত্র তাকে বলে ওঠে, তোমার সাথে আমার অনেক কথা আছে চারুলতা। আমাদের দুজনের মধ্যে অনেক বোঝাপড়া বাকি রয়ে গেছে। আমাদের বোঝাপড়াগুলো বুঝে ওঠার আগেই আমাদের সম্পর্ক পরিবর্তন ঘটেছে। আমি জানি না তুমি এই বিষয়টাতে কতটা নিজেকে মানিয়ে নিতে পেরেছো। এটা আমাদের দুজনের জন্যই কিছুটা অস্বস্তিকর ঘটনা। রাজপুত্র এসব কি কথা বলতে শুরু করলো? আমি তো সবটা মন থেকেই মেনে নিয়েছি। তবে রাজপুত্র এইভাবে কেন বলছে? তবে কি সে কি মন থেকে আমায় বিয়ে করেনি? রাজ্যবাসী আর রাজামশাইয়ের কথা রাখতেই সে বাধ্য হয়ে আমার গলায় মালা দিয়েছে। আর এখন হয়তো সে আমাকে বলতে চাইছে যে সে আমাকে হয়তো কোনোদিনও তার স্ত্রীর মর্যাদাই দিতে পারবে না। সত্যি যদি রাজপুত্র এমনটা করে বসে তবে কি হবে? না না না, রাজপুত্রের মুখে এমন কথা শুনলে তো আমি মরে যাব। এখানে এসো চারুলতা, বসো। তোমার সাথে আমার যে কথাগুলো বাকি রয়েছে আর সেগুলো আমাদের বলে নেওয়া উচিত। না না রাজপুত্র, আজ আর কোনো কথা নয়। আপনি এখন বিশ্রাম নিন। সারাদিন অনেক ধকল গিয়েছে, তার উপরে আপনার মাথায় তো ভীষণভাবে আঘাতও লেগেছে। আপনার এখন বিশ্রামের প্রয়োজন। আমাদের ভেতরকার কথা অন্য এক সময় বলা যাবে না হয়? এ কি, চারুলতা আমার কথা শুনতে চাইছে না কেন? আমি আরো ভাবলাম চারুলতা আমার মনের ভেতরের কথাগুলো শোনার জন্য আগ্রহ দেখাবে। তা নয়, সেজন্য আমার কথা শুনতেই চাইছে না। তবে কি সে নিরুপায় হয়ে আমাকে বিয়ে করেছে? সে মন থেকে আমায় ভালোবাসে না? ও মামা, এই এত বড় ঘরে আমাদেরকে থাকতে দিয়েছে। এই ঘরটা তো আমাদের পুরো বাড়িটার সমান গো। হ্যাঁ রে, সেটাই তো দেখছি। ইচ্ছে করছে এখানে সারাটা জীবন থেকে যায়। এই একটি ঘরে সারাটা জীবন বন্দি হয়ে থাকলেও যেন কোনো দিনও বৃতৃষ্ণা ধরবে না মনে, বুঝেছিস তো? একদম ঠিক কথা বলেছ তুমি মা। ও মামা, আমার না খিদে পেটটা চ করছে। সেই দুপুরবেলা চারু আর ওই রাজপুত্রের বিয়ের খাবার খেয়েছি, আর তো কিচ্ছু ঠিক হয়নি। চলো না, কোথা গিয়ে কিছু একটা খেয়ে আসি মা। এ কথা বলে যেই মীরা আর জয়া ঘর থেকে বের হতে যাবে, তখনই মীরার বাবা আরো রাগান্বিত স্বরে বলে ওঠে, এই ঘর থেকে আমার অনুমতি ছাড়া এক পা বাইরে পা রাখলে তোমাদের দুজনকে আমি ছেড়ে দেব না। কঠিন শাস্তি পেতে হবে। হ্যাঁ, কি তোমরা আমায় কিছু না জানিয়ে আমার পিছু পিছু এখানে চলে এসেছো? আর এরপরেও যদি এখানে উল্টো পাল্টা কিছু করতে দেখেছি, তবে আমি তোমাদের দেখাবো আমি কতটা কঠোর হতে পারি। ও মা, তুমি হঠাৎই ভাবে রেগে যাচ্ছো কেন বলো তো? আমরা দুজনে তো কিছু খাওয়ার জন্য বাইরে যাচ্ছিলাম। মেয়েটার বড্ড খিদে পেয়েছে, শুনছো না? তখন একজন দাসী কিছু খাবার নিয়ে তাদের কক্ষে আসে। রাজামশাই আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। নানা ব্যস্ততায় রাতের খাবার খাওয়া হয়নি কারোরই, তাই কক্ষে খাবার দিয়ে যেতে বলেছেন। খেয়ে নিন আপনারা। এরপর দাসী খাবার রেখে কক্ষ থেকে চলে যায়। বাবা, আমাদেরকে আর ঘরের বাইরে যেতেই হলো না খাবারের খোঁজে। দাসী এসে খাবার দিয়ে গেল মা। ও মা, দেখো কত খাবার। শিগগিরই চলো না, খেয়ে নি, তারপর বাবার সাথে ঝগড়া করবে। আমার রাজকন্যার চোখে এত জল আমি কোনোদিন আসতে দেয়নি। জন্মের পর থেকে রাজকন্যাকে আমি এভাবে কোনোদিন কাঁদতে দেখিনি। মধুবালা, তুই আমার বোন বলে তোকেও আমি কিছু বলতে পারছি না।
আজ তোর জায়গায় অন্য কেউ থাকলে আমি বুঝিয়ে দিতাম আমার রাজকন্যার চোখের জলের কতটা মূল্য। আমি কি করব দাদা, এখানে আর কি করার ছিল আমার? তুই তো যেচে পড়ে আমার রাজকন্যাকে তোদের রাজ্যে নিয়ে এসেছিলি, আর তুই রাজকন্যা জেসমিনের মাথায় রাজপুত্র অরুণের নামটাও ঢুকিয়েছিলিস। সেসব কিছুই যদি না করতিস তবে আজ আমার রাজকন্যার এই দশা হতো না। তখনই কি আমি জানতাম যে রাজপুত্র এমন এক কাণ্ড করে বসবে, সে অন্য কাউকে বিয়ে করে রাজ্যে নিয়ে আসবে? আমি তো ভেবেছিলাম হেমরাজ্যের মতো এত বড় রাজ্যে আমার ভাইজির বিয়ে হলে সে সারা জীবন সুখে থাকতে পারবে, আর হেমরাজ্যটা সারা জীবন আমাদের হাতের মুঠোতেই থাকবে। মধুপুর রাজ্যের রাজামশাই রানী মধুবালা ও রাজকন্যা জেসমিন তাদের ভেতরে আলাপ আলোচনা করতে থাকে। তখন রাজেশ তাদের কক্ষে প্রবেশ করে। একি, এই লোকটা এখানে কি করছে? একে একে এখনো কেন তোমরা এই প্রাসাদে থাকতে দিয়েছো? বের করে দাও, এক্ষুনি বের করে দাও বলছি। এই লোকটিকে এক্ষুনি এই প্রাসাদ থেকে বের করে দাও। একি, আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে আসবো না তো কোথায় যাব? আমার সাথে নাকি রাজকন্যা জেসমিনের বিয়ে হয়েছে, তবে রাজকন্যা জেসমিন যেখানে থাকবে আমাকে তো সেখানেই থাকতে হবে। তাছাড়া আমি এই প্রাসাদের আর কোথায় থাকবো শুনি? মানি না, আমার রাজকন্যার সাথে তোমার বিয়ে আমি কিছুতেই মানি না। কাল ভোর হলেই আমি আমার রাজকন্যাকে নিয়ে আমাদের মধুপুর রাজ্যে ফিরে যাব, আর তুমি তোমার যেখানে যাওয়ার জায়গা সেখানেই চলে যাবে। কোনোদিনও তোমায় যেন আমাদের চোখের সামনে দেখতে না পাই। ভালোই হয়েছে, আমার বাড়িও মধুপুর রাজ্যে, ফিরে গেলে একসাথেই ফিরে যাব। আর তাছাড়া আপনারা মানুন আর না মানুন, রাজকন্যা জেসমিনের সাথে যখন আমার বিয়ে হয়েছে, আর সেটা শত শত লোকের সামনে হয়েছে, আর সেখানে মধুপুর রাজ্যের অনেক মানুষ উপস্থিত ছিল, তবে সেই বিয়ে অস্বীকার করে পালাতে পারবেন না আপনারা। দেখেছো পিসিমা, এই লোকটির কথা শুনেই বোঝা যাচ্ছে যে সে ইচ্ছাকৃতভাবে আমায় বিয়ে করেছে শুধুমাত্র আমাকে ফাঁসাবে বলে। এরপরও তুমি বলবে এতে রাজামশাই বা রাজপুত্র অরুণের কোনো হাত নেই? আমি বেশ বুঝতে পারছি এরা সকলে ইচ্ছে মতো আমার সাথে ষড়যন্ত্র করছে। শোনো রাজকন্যা জেসমিন, এই ষড়যন্ত্রের সাথে যদি সত্যি হেমরাজ্যের রাজামশাই রাজপুত্রের কোনো হাত থাকে তাহলে আমি কাউকে ছেড়ে দেব না। এখন আগে চুপচাপ আমায় সবটা বুঝে নিতে দাও তো, আমায় একটু সময় দাও, আমি এর জবাব দেবই দেব। আর দাদা, তুমি চাইলে কালই মধুপুর রাজ্যে ফিরে যেতে পারো, কিন্তু এটা মনে রেখো, এই মধুবালা যেমন হেমরাজ্যের রানী, ঠিক তেমনি মধুপুর রাজ্যের রাজকন্যাও। রানী মধুবালা তার মধুপুর রাজ্যের সাথে বা তার একমাত্র ভাইজির সাথে এত বড় অন্যায় সহজে মেনে নেবে না, এটুকু আস্থা রাখো আমার উপর। চারুলতার সাথে বিয়েটা না হয় আমি যেন ব্যাপারটা মেনে নিতেই পারছি না, কিন্তু পরে যাই বুঝতে পারলাম এই রাজকন্যার সাথে হওয়া বিয়েটা কেন আমি উপভোগ করব না। চারুলতা তো রইলো বাকি, ওকে তো আমি একদিন না একদিন আমার করে নেবই। তবে সদ্য হওয়া বিয়েটাও আমি অস্বীকার করব না। তাও আবার যে সে কেউ নয়, একেবারে একেবারে রাজকন্যার সাথে আমার বিয়েটা হয়েছে। চারুলতার বাবা আমাকে জুতোর মালা পরিয়ে ঘুরিয়েছিল, আমার বাবার মোড়লের জায়গাটা ছিনিয়ে নিয়েছে। এবার আমি দেখাবো মজা। মধুপুর রাজ্যের রাজকন্যার জামাই বলে কথা, এরপর মধুপুর রাজ্যে আমার কথাই হবে শেষ কথা। ঠিক আছে, তুমি তাহলে বিশ্রাম নাও চারুলতা। আমার মাথার ভেতরটাতে এখনো চিনচিন ব্যথা অনুভব হচ্ছে, তাই আমাদের বিশ্রাম নেওয়াটাই উত্তম। ঠিক আছে রাজপুত্র, তবে আপনি শুয়ে পড়ুন। আচ্ছা, আজও কি আমি মেঝেতে বিছানা করে ঘুমাবো, নাকি রাজপুত্র আমায় বলবেন আজ থেকে যেন আমি মেঝেতে না ঘুমোই? আমি তো এখন সত্যি রাজপুত্রের যুবরানী, সে কি সেই অধিকার নিয়ে আমাকে থাকতে দেবেন এই কক্ষে, নাকি প্রতিদিনের মতো মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়বো? হ্যাঁ, সেটাই করি। চারুলতা মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে। আজ তো চারুলতা আর আমাদের সত্যিকারের বিয়েটা হয়ে গেল, তবুও কেন চারুলতা মেঝেতে বিছানা করলো? তবে কি তাকে ডেকে বলা উচিত সে যেন বিছানায় এসে শুয়ে পড়ে? না না, থাক, হঠাৎ করে কোনো কিছুর পরিবর্তন সহজেই মেনে নেওয়া সম্ভব নয়, তাই হয়তো চারুলতাও স্বস্তি বোধ করবে না। আগে চারুলতা আর আমার মধ্যকার সম্পর্কটা দুজনের মধ্যে কথা বলে ঠিক করতে হবে, তারপর কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়া যাবে।
কই, রাজপুত্র তো আমায় একবারও ডেকে তার পাশে শোয়ার অনুমতি দিল না। তবে কি সে বিয়ে করলেও আমায় স্ত্রীর অধিকার দিতে পারলো না? সকাল হয়ে যায়। প্রতিদিনের মতো সেদিন সকালেও রাজবাড়ির হেসেল ঘরে বাহারি রকমের খাবার রান্নার আয়োজন চলতে থাকে। জয়া এবং মীরা রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সোনামণি, তুমি এখানে চুপটি করে ঘুমো। আমি তোমার জন্য বাজার থেকে খেলনা পুতুল কিনে নিয়ে আসি, কেমন? আর সাথে সাথে তোমার পছন্দের খাবারগুলো নিয়ে আসবো। তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে থাকবে, কিন্তু মা না আসা পর্যন্ত কিন্তু কোথাও যাবে না, এই বলে দিলাম। এ কথা বলে পাগলি তার অদৃশ্য ছোট্ট সোনামণিকে মিথ্যে মিথ্যে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সে ফিরে আসে। ফিরে আসার পরই চেঁচামেচি করতে থাকে। সোনামণি, সোনামণি, কোথায় কোথায় গেলে তুমি মা? আমি তো তোমার চুপটি করে এখানে ঘুমিয়ে থাকতে বলেছিলাম। তাহলে তুমি কোথায় চলে গেলে? কোথায় আমার সোনামণি? সোনামণি, সোনামণি! তখনই সেখানে আরেকজন মহিলা চলে আসে। সে লতা পাগলিকে চেঁচামেচি করতে বারণ করে। কোথায় তোমার সোনামণি, আর কোথায় কি? তুমি এভাবে রোজই কেন এমনটা করো বলো তো? রোজ রোজ তোমার এই নাটক দেখতে আর ভালো লাগে না। গায়ে পায়ে তো সোয়ান কম না গো। লোকের বাড়িতে খেটে খেলেও তো দুবেলা দুমুঠো খাবার জোগাড় হয়ে যায়, তা না পথে ঘাটে এভাবে নাটক করার কি আছে শুনি? সোনামণি কোথায়? আর সোনামণি করে একেবারে মাথাটা ধরিয়ে দিচ্ছে। এই সোনামণিকে যদি চোখের সামনে কোনোদিনও পেতাম তবে ছুঁড়ে ফেলে দিতাম, বুঝলি তো? অমনি লতা পাগলি ভীষণভাবে রেগে যায়। হঠাৎ করে সে সেই মহিলার উপর আক্রমণ করে, এমনকি মহিলাটির চুল টেনে ধরে। তুই আমার সোনামণিকে ছুঁড়ে ফেলে দিবি? দাঁড়া, তোকে আমি ছুঁড়ে ফেলে দেবো এক্ষুনি। আমি আজই সোনামণির বাবাকে বলে দেবো, তারপর তিনি তোকে শাস্তি দেবে। আর ওই কারাগার চিনিস না? কারাগারে তোকে নিক্ষেপ করবে। বাবা গো, এই পাগলিটা আমায় মেরে ফেললো। কে কোথায় আছো গো? বাঁচাও আমায়, বাঁচাও! বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।